বলছি, নদীর ধারে যাবেন? রিকশাওয়ালা বিবেকের কথা শুনে একদৃষ্টে তাকালো ওর দিকে। ও দাদা, নদীর ধারে যাবেন? কি বলেন, কি বলেন? আপনি কি পাগল হইলেন নাকি? এই রাত বিরেতে নদীর ধারে যেতে বলছেন? অসম্ভব। জানেন না ওখানে কে ঘুরে বেড়ায়? জানেন না আপনি? আমি যাবনি ওখানে, আমি যাবনি। ওই 2টি পয়সার লাইগা আমি প্রাণ দিতে পারবো না। বিবেক আবার হাঁটা শুরু করল। যত নদীর কাছাকাছি এসে পড়ছে তত চারপাশের আবহাওয়া ভারী কুয়াশার চাদরে ডেকে যাচ্ছে। বিবেক যখন নদীর ধারের শেষ বাঁকে পৌঁছয় তখনও সারা শরীর ঠান্ডায় অবশ হয়ে এসেছে। বাতাসে নদীর কাঁচা জল আর ভিজে মাটির স্পর্শ, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ মিশে আসছে চারপাশে, কোনো পচে যাওয়া জিনিসের মতো। কিন্তু কিছুতেই স্পষ্টভাবে চেনা যাচ্ছে না কিসের গন্ধ। হাতের ক্যামেরা বুকে চেপে বিবেক ধীরে ধীরে এগোলো ফাঁকা মাঠের মতো বিস্তৃত বালি জমির দিকে। সেখানে অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত দালান। লাল ইটগুলো ভেঙে পড়েছে, ভাঙা দেওয়ালে যেন বহু বছরের সময়ের দাগ লেগে আছে। হঠাৎ বাতাস থেমে গেল, নদীর কলকল শব্দ যেন নিঃশব্দ হয়ে পড়ল। বিবেক শুনতে পেল খুব কাছ থেকে ফিস ফিস করে কারোর কথা বলার শব্দ। ক্যামেরা অন করে লেন্স ঠিক করতে থাকল। মনে মনে ভাবল যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। একে তো ঠান্ডা, তার উপর এ জায়গাটা সত্যিই অদ্ভুত। বিবেক ধীরে ধীরে ভেতরে ঢুকল। মেঝেতে বালির স্তর জমাট বেঁধে রয়েছে, দেয়ালে অদ্ভুত সব নখের আঁচড়ের দাগ, কিন্তু মানুষের হাতের নয়। চওড়া অসম আকৃতির কোনো এক রেখা, কালো কালি দিয়ে টানা অদ্ভুত সব লেখা। বৃত্ত মানুষের মতো ছায়া, আর প্রতিটির পাশে ছোট ছোট চিহ্ন আঁকা, যেন কারো নামের আদ্যক্ষর। আর ঠিক তখনই দালানের লম্বা ভাঙা দরজা আচমকা আবার ঝাপটায় বন্ধ হয়ে গেল। বিবেক তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যেতেই দেখল দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। উটিটের নিচে আভায় স্পষ্ট মুখটা বোঝাও যাচ্ছে না। বিবেক খানিক এগোতেই দেখল শিবরঞ্জন প্রসাদ বুড়ো। বিবেক বলল, আপনি এখানে কি করছেন? শিবরঞ্জন প্রসাদের ঠান্ডা গলা থেকে উত্তর বের হলো, বলেছিলাম না রাত নামলে এইদিকে না আসতে। কিন্তু কিন্তু আপনি আপনি এখানে কেন? শিবরঞ্জন প্রসাদ নিচু গলায় বলল, সরাই তান্ত্রিককে ছায়ারা যখন নিয়ে গেল, আমি আমি দেখেছিলাম সব ওই কুটিরের ধারের ঝোপটায় লুকিয়ে লুকিয়ে। আমি তান্ত্রিকের সাগরেদ ছিলাম কিনা, সব ঘটনার সাক্ষী একজন করে থাকে। আমি ওই ঘটনার সাক্ষী ছিলাম। তবে তবে কিছু খেসারত দিতে হয়নি আমাকে। সেই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু খেসারত দিতে হয়নি। ছায়ারা আমাকে সেই রাতে ছাড়তো না, যদি না আমি তাদেরকে কথা দিতাম যে আমি ব্যবস্থা করে দেব। আমি ব্যবস্থা করে। কি বলছেন আপনি? এসব আপনি কি নিজেই জানেন? আজ চায়ের দোকানে দেখেই বুঝেছিলাম এই তো আমার শিকার। আজকের মতো আমি নিশ্চিন্ত। এই ছায়া কুটিরে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। ছায়া সব প্রাণ শুষে নেবে, সব প্রাণ। ওই দেখো ওরা আসছে, ধীরে ধীরে আসছে। সরাই তান্ত্রিক নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে অন্য ছায়াদের ডেকে আনলো। ছেলে তো ফিরলই না, উল্টে আগত ছায়াদের রসে প্রাণ গেল তান্ত্রিকের। আহারে, ওরা এসে পড়েছে, ওরা এসে পড়েছে। সব ছায়া, সব ছায়া। শিবরঞ্জন প্রসাদ থামার সঙ্গে সঙ্গে বিবেক দেখল ঘরের কোণা থেকে বেরিয়ে আসছে একে একে লম্বা দীর্ঘ গায়ের ছায়া, যাদের কোনো শরীর নেই। বিবেকের গলা ভয়ে শুকিয়ে গেছে, পা অবশ হয়ে আসছে,
ও প্রাণপণ চেষ্টা করছে কুটির থেকে বেরোনোর জন্য, কিন্তু মেঝেতে বালির আস্তরণের উপমরে খেয়ে পড়া মাত্রই বিবেকের চারপাশে জমাট অন্ধকারের মতো ঘেরে ধরল অসংখ্য ছায়া। আর খ্যানখ্যানে গলায় ভেসে আসছে শিবরঞ্জন প্রসাদের সেই হাসি আর কথা।